আজকে অনেকগুলো এজেন্ডা ছিল। আজকে রেগুলার উইকলি মিটিং হয়েছে উপদেষ্টা পরিষদের মিটিং। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস এটার সভাপতিত্ব করেন। ওনার নেতৃত্বে আজকে মোট 11টা মানে নির্ধারিত এজেন্ডা ছিল, তারপরে আরও অনির্ধারিত আরও কিছু এজেন্ডা ছিল, আর এর মাঝখানে আরও কিছু নতুন আরও কয়েকটা বিষয় নিয়ে আপনাদেরকে আমরা বলবো। প্রথম কথা, 21শে পদকের ডিসিশন হয়ে গেছে। আপনাদের এই বছর 21শে পদক পেতে যাচ্ছেন। আমি ঘোষণা করছি, এটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই পদকটা দেন। এই আজকে আমার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীর নেতৃত্বে একটা মিটিং হয়। সেখানে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, ডক্টর আদিলুর রহমান খান, ডক্টর ফৌজুল কবির খান, ডক্টর আসিফ নজরুল এবং ক্যাবিনেট সেক্রেটারি আব্দুর রশিদ, ওনারা ছিলেন। তারা এই সিলেকশনগুলোতে তারাই ফাইনালাইজ করেছেন। আমি নামগুলো ঘোষণা করছি। 1, ফরিদ আক্তার ববিতার নতুন করে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই চলচ্চিত্রের জন্য। 2, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, উনি চারুকলাতে পেয়েছেন। আমি জানি না আপনার ওনার পেন্টিংয়ের সাথে আপনার অভ্যস্ত কিনা, বাট উনি খুবই নাম করা এবং ওনার স্টাইলটা খুবই ইউনিক। 3, মেরিনা তাবাসসুম, খুবই অ্যাওয়ার্ড উইনিং, উনি আগা খান অ্যাওয়ার্ড পেয়েছেন 2বার, এবং এছাড়াও ওনার বিশ্বব্যাপী ওনার স্থাপত্যে ওনার যে কন্ট্রিবিউশন, এটা খুবই সবাই স্বীকার করেন। এবং বাংলাদেশে অনেক বড় বড় খুবই নাম করা কিছু কাজ ওনার আছে। তার মধ্যে লেটেস্ট সেটা হচ্ছে যে জুলাই মিউজিয়ামেও উনি কাজ করেছেন। 4, আইয়ুব বাচ্চু, রক মিউজিক লিজেন্ড সঙ্গীতে। 5, ওয়ারফেজ, আপনারা জানেন ওয়ারফেজ দল সম্পর্কে, সঙ্গীত দল সম্পর্কে, ব্যান্ড মিউজিক দল সম্পর্কে আপনাদের সবার আইডিয়া আছে। 6, ইসলাম উদ্দিন পালাকার, আপনারা জানেন ইসলাম উদ্দিন পালাকারের তার কাজের সাথে অভ্যস্ত, নাট্যকলায় উনি পেয়েছেন। 7, শফিক রেহমান, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড এডিটরস শফিক রেহমান, সাংবাদিকতা। 8, প্রফেসর মাহবুবুল আলম মজুমদার, উনি শিক্ষায় পেয়েছেন। কিছুদিন আগেই উনি সালাম অ্যাওয়ার্ড পেয়েছিলেন, আমরা তার নিউজটাও আপনারা দেখেছেন। খুবই নামকরা শিক্ষাবিদ। 9, তেজস হালদার যশ, উনি হলো ভাস্কর্যে। আর 10 হচ্ছে অর্থী আহমেদ, উনি শি হ্যাজ রেভলিউশনাইজড ড্যান্স, আপনি তার কাজ দেখেছেন। এই 10 জন ছিলেন এই বছরের 21শে পদক রেসিপিয়েন্টস। আমরা তাদের পুরো ডিটেলসগুলো আমাদের চিফ অ্যাডভাইজার পেজে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আজকে এবং কালকে তাদের পুরো ডিটেলসটা পাবেন। আজকে অনেকগুলো এজেন্ডা ছিল। 1 নম্বর এজেন্ডা হচ্ছে প্রথমত হচ্ছে আজকে গত 8ই অগাস্টের পরে 2024-এর পরে এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে যে সমস্ত কাজ হয়েছে, যেগুলো ল হয়েছে, অর্ডিন্যান্স হয়েছে, এবং আইন মানে তো অর্ডিন্যান্স যেগুলো হয়েছে, এর সাথে যেগুলো পলিসি হয়েছে বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো সাইন হয়েছে, তার একটা উপদেষ্টা পরিষদে সেটার একটা প্রেজেন্টেশন দেওয়া হয়। সেখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে অধ্যাদেশ জারি হয়েছে 116টি, প্রক্রিয়াধীন এটা আমি বলছি হচ্ছে আপনাকে 8ই অগাস্ট
2024 থেকে 31শে জানুয়ারি, 8ই অগাস্ট 2024 থেকে 31শে জানুয়ারির মধ্যে মোট 68টা রেগুলার উইকলি ক্যাবিনেট মিটিং হয়েছে। এই ক্যাবিনেট মিটিংগুলো যেটা সভাপতিত্ব করেছেন চিফ অ্যাডভাইজার, সেগুলো 526টি ডিসিশন নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে। তো 526টা ডিসিশনের মধ্যে বাস্তবায়িত হয়েছে 439টি, 429টি, মানে এটার ইমপ্লিমেন্টেশনের হার 83.46। এটা আপনার আগের গভর্নমেন্টগুলোর সাথে মিলিয়ে দেখবেন, এটা একটা রেকর্ড পরিমাণ অধ্যাদেশ জারি হয়েছে। এবং এগুলো এমন না যে আমি এই ছোটোখাটো একটা মাইনর চেঞ্জ করে অধ্যাদেশ, এটা খুবই কিছু কিছু আমরা আপনাদেরকে পুরো লিস্ট দিব যেগুলো অধ্যাদেশ জারি হয়েছে, প্রত্যেকটা 116টির পুরোটা আমরা আপনাদের লিস্ট দিব। দেখবেন যে কত কত কিছু কিছু অধ্যাদেশ আছে যেটা বাংলাদেশের মানুষের জীবনে যুগান্তকারী ইম্প্যাক্ট আনবে। অধ্যাদেশ জারি হয়েছে 116টি, আর প্রক্রিয়াধীন আছে আরও 16টি। আর তার মধ্যে 16টির মধ্যে নীতিগতভাবে আরও অধ্যাদেশ জারি হয়েছে, মানে অনুমোদন হয়েছে 3টি। আর নীতিমালা যেগুলো হয়েছে 14টি, দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে 14টি। আর এগুলো আর বাস্তবায়ন যেগুলো হয়েছে সেগুলো বাস্তবায়নহীন যেটা আছে তাদের সংখ্যা হচ্ছে, তাদের পার্সেন্টেজ হচ্ছে 16.54। আমি আবারও বলি, নীতিমালা, কর্মকৌশল, কর্মপরিকল্পনা, এটা জারি হয়েছে মোট 14টি। এর মধ্যে 16টি এর 16টি স্বাক্ষরিত অনুসমর্থিত হয়েছে এবং 30টি, এর মধ্যে 16টি স্বাক্ষরিত অনুসমর্থিত হয়েছে এবং 14টি বাস্তবায়নাধীন রয়েছে। মোট 30টি ছিল। নীতিমালা, কর্মকৌশল, কর্মপরিকল্পনা ছিল 14টি, আর বাকি স্বাক্ষরিত মানে যে বিষয়গুলো এসেছে 16টি। আমরা এটা আপনাদেরকে পুরোটা লিস্ট দিব। আর উপদেষ্টা পরিষদের জন্য সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে মোট 348টি। আজকের এজেন্ডা ছিল, আমি বলি একটা, বেশিরভাগ অনেকগুলো আপনারা অলরেডি জানেন। 1 নম্বর এজেন্ডা ছিল এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত 7.5% ভ্যাট এবং 2% আগামকর অব্যাহতি প্রদানপূর্বক এলপি গ্যাসের আমদানি পর্যায়ে 7.5% ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এটার ফলে যেটা হবে যে এলপি গ্যাসের উপরে যে কর, যে ভার, এই কর ভার একটু হলেও কমবে এবং এর ফলে লোকাল মার্কেটে এলপি গ্যাসের দাম আরও কমে আসবে। 2, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া আপনি জানেন গত সপ্তাহে নীতিগত অনুমোদন হয়েছিল, আজকে সেটার চূড়ান্ত অনুমোদন হলো। 3, কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশ 2026-এর খসড়া আপনারা জানেন গত সপ্তাহে নীতিগত অনুমোদন হয়েছিল, এই সপ্তাহে এটা চূড়ান্ত অনুমোদন হয়েছে। 4, বাংলাদেশ গ্যাস সংশোধন অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। ডাকসেবা অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 7, বাংলাদেশ, আবারও বলি, ডাকসেবা অধ্যাদেশ মানে পোস্টাল সার্ভিস অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 6, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের অধ্যাদেশ 2026-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। এটা আপনারা জানেন এর আগে নীতিগত অনুমোদন হয়েছিল, এটা আজকে চূড়ান্ত অনুমোদন হলো। তারপরে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট সংশোধন অধ্যাদেশ 2026-এর নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে এবং এর ফলে যেটা হবে, এখন থেকে এই পুরস্কারটির নাম হবে জাতীয় কৃষি পুরস্কার, এটা চেঞ্জ হয়ে।
8 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন একটি পাবলিক ট্রাস্ট হিসাবে আরবান সেফটি অ্যান্ড রিজিলিয়েন্স ইনস্টিটিউট ইউএসআরআই বাংলাদেশ গঠনের প্রস্তাব অনুমোদন হয়েছে। এটা নামটা হয়তো বা সামনে চেঞ্জ হবে, বাট এটার যে প্রপোজালটা এটা অনুমোদিত হয়েছে। 10 বাংলাদেশ জাতীয় যোগ্যতা 10 হচ্ছে হিজরি 1447 2026 সালের রমজান মাসের জন্য অফিস সময়সূচি নির্ধারণের প্রস্তাব অনুমোদন হয়েছে। এর ফলে রমজান মাস আপনারা জানেন এটা 18 বা 19 তারিখে শুরু হবে। এর ফলে রমজানের যে ওয়ার্ক যেটা অফিস আওয়ারটা যেটা হবে 9টা থেকে 3:30 পর্যন্ত, আর দুপুরবেলায় 15 মিনিটের 1টা থেকে 1:15 পর্যন্ত একটা পাবেন, নামাজের বিরতি পাবেন, জোহরের নামাজের বিরতি। আর আবার আমি বাকিগুলো একটু একটু করে পড়ছি। আজকে যেগুলো প্রমিনেন্ট ছিল তার মধ্যে আমরা অলরেডি আপনাদেরকে ওই যে পরিবার এবং যৌন যেগুলো নিপীড়ন সম্পর্কে আমরা যে লটা হয়েছে এবং পরিবার সম্পর্কিত যে লটা হয়েছে অলরেডি গত সপ্তাহে আমরা এটা আপনাদেরকে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছি এবং প্রেস কনফারেন্সে বলেছি। এটা নিয়ে নতুন করে আমরা বলছি না। আর যেটা পোস্টাল সার্ভিস যেটা ল করা হলো, এটা একটা আমরা বলবো যে এটা একটা খুবই পোস্টাল সার্ভিসে একটা ট্রান্সফরমেটিভ চেঞ্জ আনবে। এটা একটা যুগান্তকারী ল ছিল। বাংলাদেশের পোস্টাল সার্ভিস এর যে লটা সেটা 1898 সালের ল, ফলে অনেক ক্ষেত্রে এর মধ্যে পোস্টাল সার্ভিসে পুরো পৃথিবীতে আপনি দেখবেন যে রেভলিউশনারি চেঞ্জ এসছে, কিন্তু বাংলাদেশে সেই তিমিরেই আছে এবং পোস্টাল সার্ভিসকে পিছনে ফেলে দেখা যাচ্ছে যে তাদের কাজটা অনেক ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস পালন করছেন। আমরা চাই যে কুরিয়ার সার্ভিসটাও ভালো করুক, পোস্টাল সার্ভিসও ভালো করুক। তো এই লয়ের মূল জিনিস ছিল হলো এর মাধ্যমে দ্য পোস্ট অফিস অ্যাক্ট 1898 1898 এইটা বাতিল হচ্ছে, মানে আগেরটা বাতিল হয়ে যাচ্ছে। নতুন নাম হবে ডাক সেবা অধ্যাদেশ 2026। এইটা আজকে অ্যাপ্রুভ হলো। ডাক বিভাগকে এর ফলে ডিজিটালে রূপান্তরিত করার বহির্মুখী উদ্যোগ নেওয়া হয়েছে। 3 ডিজিটাল অ্যাড্রেস ম্যানেজমেন্ট। আপনি জানেন আগে যেটা হতো যে আপনি একটা ভৌত একটা অ্যাড্রেস ছিল যে আপনার বাসা কোথায়, গ্রামের বাড়ি কোথায়, সেই ধরনের একটা ভৌত অ্যাড্রেস। এখন দেখা যাচ্ছে যে আমরা অনেকেরই প্রচুর ডিজিটাল অ্যাড্রেস থাকে। তো এর ফলে একটা ডিজিটাল অ্যাড্রেস ম্যানেজমেন্ট করা যাবে এবং এটা ইন্ট্রোডিউস করা যাবে এবং ওরা এটা নিয়ে কাজ করবেন। 4 ই কমার্স লজিস্টিক কমপ্লায়েন্স। আমরা যে এটা দেখি যে অন্যান্য দেশের, আপনি যদি বিদেশি ইউএস উন্নত দেশে দেখবেন যে পোস্টাল সার্ভিসগুলো ই কমার্সের সাথে খুব ভালোভাবে জড়িত এবং তাদের নতুন যে গ্রোথগুলো এসছে আসলে ই কমার্সকে সামনে রেখে। বাংলাদেশে যাতে ই কমার্সের এই কাজগুলো পোস্টাল সার্ভিসও করতে পারে বা ই কমার্স এফ কমার্স এটার যে একদম আপনি জানেন তাদের ই কমার্স ফার্মগুলো যে তাদের মাধ্যমে কাজ করতে পারেন এইটার ব্যবস্থা নেওয়া হয়েছে এই লতে। এটা লেগাসি ডাক সেবার ম্যান্ডেট যেমন ডাক জীবন বীমা, ডাক সঞ্চয়, মানি অর্ডার, ই কমার্সকে লিগালি ম্যান্ডেট দেওয়া হয়েছে। আগে এই ম্যান্ডেটগুলো ছিল, ম্যান্ডেটের বিষয়টা নিয়ে পরিষ্কার ছিল না, এখন এগুলোকে লিগাল ম্যান্ডেট দেওয়া হয়েছে। ডাক বিভাগকে 3 ধরনের ম্যান্ডেট দেওয়া হয়েছে। 1 ডেজিগনেটেড অপারেটর, 2 কুরিয়ার মেইলিং ও ই কমার্সের রেজিস্ট্রার হিসাবে তার কাজ করা এবং কুরিয়ার মেইলিং ও ই কমার্স সার্ভিসের সে রেগুলেটর হিসাবে কাজ করতে পারছেন। 3 আর্থিক সেবা প্রদানের জন্য কোম্পানি আর্থিক সেবা প্রদানের জন্য কোম্পানি গঠন করতে পারবেন। এছাড়াও ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার আলোকে আপনি জানেন কিছুদিন আগে এই গভর্নমেন্ট একটা ডেটা প্রোটেকশন ল করেছে, সেটার আলোকে ইকেওয়াইসি, ডিজিটাল অ্যাড্রেস, জিও ফেন্সিং ইত্যাদি সুরক্ষা দেওয়া যাবে।
এটা একটা বিদেশে খুবই বড় ইস্যু এবং সুন এনাফ আমাদের এখানেও একটা বড় ইস্যু হিসেবে আসবে এই ইস্যুগুলো। তারপরে ভাসমান বস্তিবাসীর জন্য একটা ঠিকানার একটা, আগে যেই ঠিকানাগুলো দেওয়াই যেত না, আপনি যদি বস্তিবাসী হন আপনার কোনো ঠিকানা নাই, এরকম একটা ছিল, তাদের জন্য প্রপার অ্যাড্রেসটা ইনশিওর করা যায় সেই বিষয়টাও দেখা হয়েছে। যারা নদী ভাঙনের শিকার, যারা জলবায়ু পরিবর্তনের জন্য অন্য ঠিকানায় বারবার ঠিকানা চেঞ্জ করেন, এগুলোর ক্ষেত্রেও নতুন করে মানে অ্যাড্রেস ম্যানেজমেন্ট আনা যাবে এবং নতুন করে আপনি যাতে এই বারবার নদী ভাঙনের শিকার হয়েও যাতে আপনার অ্যাড্রেসটা যাতে চেঞ্জ না হয়, এটা যাতে সুনির্দিষ্ট অ্যাড্রেস থাকে, সেগুলো লুক আফটার করা যাবে, বা বিশেষ করে চরের মানুষদের জন্য। স্ট্রিট, এরিয়া, হাউস ইত্যাদিকে লোকেট করার জন্য নতুন ঠিকানা ব্যবস্থাপনা এখানে আনা হচ্ছে। তারপরে এখানে ICAO, WTO, IAT এর সাথে সমন্বয় করে নিষিদ্ধ দ্রব্য তালিকা একটা প্রণয়ন করা হবে। তারপরে ইলেকট্রনিক অ্যাডভান্স ডেটা কমপ্লায়েন্স যাতে পার্সেলের জন্য আগাম বিদেশি এয়ারপোর্টের জানতে পারেন সেই ব্যবস্থায় থাকা হচ্ছে। এই ছিল এটার মূল, এই ডাকসেবা আইনটার মূল বিষয়। অন্যান্যগুলো আমি আপনাদেরকে অলরেডি বলেছি। আচ্ছা, আরেকটু বিষয়, যে গ্যাস সংক্রান্ত যে আইনটা ছিল সেটার আমি একটু, বাংলাদেশ গ্যাস সংশোধন অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত হয়েছে। এটার মূল যে বিষয় ছিল সেটা হচ্ছে যে যারা অবৈধ সংযোগ যারা নিচ্ছেন, যার ফলে দেশের প্রতি বছর আমি বলবো যে হাজার হাজার কোটি টাকা মানে চুরি হয়ে কোটি টাকার গ্যাস চুরি হচ্ছে, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেইটা এই লটার মাধ্যমে সেই কাজটা করা যাবে। তো এটার মূল বিষয় হচ্ছে যে অবৈধ সংযোগ যারা নিচ্ছেন তাদেরকে কিভাবে পেনালাইজ করা যায়, অবৈধ গ্যাস ব্যবহারের সংজ্ঞা বিস্তৃত করে সরবরাহ লাইনে অবৈধ সংযোগের পাশাপাশি নিজে ঠিকাদার বা অন্যের সহায়তায় অবৈধভাবে গ্যাস ব্যবহারকেও অপরাধ হিসাবে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এবং নন মিটার্ড এবং মিটার্ড গ্রাহকের অপরাধ ও দণ্ড সুনির্দিষ্ট করা হয়েছে, যাতে ভবন, ফ্ল্যাটের স্বত্বাধিকারী ও সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির কর্মচারীদের এদের সবার ক্ষেত্রে এটা একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর লটাকে আরো যুগোপযোগী করা হচ্ছে। এবং এরপর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যারা গ্যাস লাইন নেওয়ার পরে দেখা যাচ্ছে তারা অনেক ক্ষেত্রে মিটার চেঞ্জ করতে চান বা লোড ম্যানেজমেন্ট ঠিক রেখে তারা কোনো গ্যাসের কোনো কাজ করতে চান। অনেক ক্ষেত্রে যেটা হতো যে তারা অনেক ক্ষেত্রে তিতাস গ্যাস বা যারা গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি তার অনুমতি লাগতো, সেই এখন থেকে আর এটা অনুমতি লাগবে না। এর ফলে আপনি আপনার সার্ভিসটা ইজিয়ার করা হয়েছে। এর ফলে আমরা এটার উপরে আপনাদেরকে একটা প্রেস রিলিজ দিব। মানি অর্ডারের মাধ্যমে তো অলরেডি অনেকে তো টাকা পাঠান না এখনো, কিন্তু রেমিটেন্স ট্রান্সফার এটা অবশ্যই ব্যাংকের মাধ্যমে হবে। এটা আমি আবার নতুন করে চেক করতে হবে। এলপি গ্যাসের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা আগে 7.5% ট্যাক্স ছিল, সেই ট্যাক্সটাকে আমি আপনাকে আবার পড়ে শোনাই। এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত 7.5% VAT এবং 2% আগাম কর অব্যাহতি প্রদানপূর্বক এলপি গ্যাসের আমদানি পর্যায়ে 7.5% ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মানে এখানে ওই যে 2% যেটা ছিল সেটা আর থাকছে না। এটা জাস্ট আগে যেটা ছিল হলো উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে এই ভিএটিটা ছিল, এখন যেটা করা হচ্ছে এটা আমদানি পর্যায়ে 7.5% ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আমাদের মূল্যায়ন তো আমাদের মতো, বাট আমরা মনে করি যে এটা মানুষই এটা মূল্যায়ন করবে। বাংলাদেশের মানুষ দেখবে যে এই 18টি মাস কিভাবে এই গভর্নমেন্ট
দেশকে তারা এই ইন্টারিম গভর্নমেন্ট কীভাবে দেশ সেবা করেছে। আমরা মনে করি যে এই গভর্নমেন্ট তার ঐতিহাসিক ডিউটি পালন করেছে এবং রেকর্ড পরিমাণ অধ্যাদেশ তারা জারি করেছে এবং এমন একটা ভয়ানক একটা অর্থনৈতিক ভঙ্গুর একটা অর্থনীতিকে তারা ইনহেরিট করেছিল, সেটাকে আবার আমি বলবো যে সতেজ করে আবার গ্রোথের প্ল্যাটফর্মে ফিরিয়ে এনেছে। দেশের জন্য ফরেন পলিসিতে একটা বোল্ড একটা ফরেন পলিসি দিতে পেরেছে, দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এনশিওর করেছে। আপনারা যদি ক্রাইমের ফিগারগুলো দেখেন, এখানে স্পষ্ট যে গত বছর বা তার আগের বছরের থেকে ক্রাইম যে খুব বেশি বেড়েছে তা না। আমরা এইখানে খুবই ট্রান্সপারেন্সি মেনটেন করি, আমরা দেখাচ্ছি। তারপরে আপনি ব্যাংকিং সেক্টরে আপনি যদি দেখেন শৃঙ্খলা ফিরে এসছে। ব্যাংকিং সেক্টরে এক ধরনের বড় রকমের ডাকাতি হয়েছিল, সেই ডাকাতির থেকে ব্যাংকিং সেক্টর থেকে আবার শৃঙ্খলায় ফিরে আনা হয়েছে। ডলারের দাম, এই সমস্ত একটা ইকোনমি হলে আপনার যদি পাকিস্তান বা অন্যান্য দেশে দেখেন যে ডলারের দাম হঠাৎ করে কমে যায়, বেড়ে যায় এবং টাকা লোকাল কারেন্সির দাম কমে যায়। আমাদের এই পুরো 18 মাসে ডলারের রেটটা খুবই স্ট্যাবল ছিল, একই রকম রেটে ছিল। রেমিটেন্স বেড়েছে রেকর্ড পরিমাণ। দ্রব্যমূল্যর দাম আপনি যদি নভেম্বর 2024 কথা মনে করেন, জাস্ট একটা বন্যার পরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে গিয়েছিল 14%, সেটাকে 7% নিয়ে আসা হয়েছে। আমি এরকম লিস্টের পর লিস্টে নিতে পারবো। আর সাম্প্রদায়িক সম্প্রীতি এনশোর করা গিয়েছে এবং আমাদের একটা বড় যেগুলো ম্যান্ডেট ছিল যে বিচার করা, যারা এই যে জুলাই আগস্টে যারা ভয়ানক রকমের হত্যাযজ্ঞ করলেন তাদের বিচারটা শুরু করা গিয়েছে। বাংলাদেশের থেকে গুম উঠে গেছে, পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের থেকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেগুলা নাটক করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হতো, একটাও হচ্ছে না। দেশের যারা এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে, তাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে। এবং সবচেয়ে দিয়ে আমাদের যে বড় একটা দায়িত্ব, একটা ইলেকশনের জন্য দেশকে প্রিপেয়ার করা এবং এখানে ফুললি সবাইকে একটা ভালো একটা রিফর্মের জায়গায় নিয়ে যাওয়া, সেটার জন্য জুলাই চার্টার আপনার করা হয়েছে এবং জুলাই চার্টার এখন রেফারেন্ডামে আসছে। আমরা আশা করি বাংলাদেশের জনগণ তার ভার্ডিক্টটা জানাবে এই 12 ফেব্রুয়ারি ইলেকশনে। আর তো হাজারটা আর কালচারাল রেনেসা হয়েছে। বাংলাদেশের কালচারটা ছিল কুক্ষিগত, ছিল 2-3টা লোকের হাতে। সেখানে একটা আমরা বলবো যে বড় রকমের একটা চেঞ্জ এসছে। আমরা এটা অনেক আরও আধা ঘন্টা আমি বলতে পারবো এটার উপরে। এটার মূল ইস্যু হচ্ছে যে আপনি জানেন যে আমরা সাধারণত ভূমিকম্প প্রবণ দেশ না, বাট তারপর এই যে 21শে নভেম্বর 2025 সালে একটা আমাদের এই নরসিংদীতেই একটা ছোটোখাটো ভূমিকম্প হয়েছে এবং এটার ইম্প্যাক্টটা পুরো সারা বাংলাদেশই ফিল করেছে। তো সেইটার কারণে আর 1897 সালে একটা বড় ভূমিকম্প হয়েছিল এবং এখানে বড় রকমের মানে ডিভাস্টেশন হয়েছিল, অনেক মানুষ, হাজার হাজার লোক মারা গিয়েছিলেন। তো ওইটার আলোকে এখন বাংলাদেশে যেহেতু আমরা আরবানাইজ হচ্ছি, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের এখন প্রায় 35% লোক শহরে থাকে, বড় বড় উঁচু ভবন হচ্ছে। তো এটা কি ভূমিকম্প এই ইনস্টিটিউটের কাজটা হবে যে এরা কতটা ভূমিকম্পের ঝুঁকি সহনীয় বাড়ি মানে দালান নির্মাণ, তারপরে পোস্ট ভূমিকম্প হওয়ার পরে এটাকে ঝুঁকি কীভাবে এটাকে ম্যানেজ করা যায়, এটার ডিজাস্টার ম্যানেজমেন্ট, এগুলো সব বিষয়গুলো এরা দেখবে আর কি এই ইনস্টিটিউট। আচ্ছা, আমি প্রথমটা বলি, এটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলতে পারবেন বা আপনাদের হোম মিনিস্ট্রি আপনাকে এটা বলতে পারবেন, কারা কারা জমা দিয়েছেন এটা তাদের বিষয়, তারা এটা জানাবেন। এটা অনেক ক্ষেত্রে পার্সোনাল ইস্যু। এটা বিষয়ে আমাদের ফরেন অ্যাডভাইজার কিছু কথা বলেছেন এই বিষয়ে। আর নির্বাচনের আমি বলবো যে এটা খুবই আনন্দের বিষয় যে এখন পর্যন্ত আমরা সেরকম কোনো ভায়োলেন্স দেখিনি। খুবই উৎসবমুখর পরিবেশে ইলেকশনের ক্যাম্পেইন হচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী। আমরা ইলেকশনের যে আমেজটা এখানে সর্বত্র দেখা যাচ্ছে। বড় বড় পার্টিগুলো খুবই ম্যাচিউরড আচরণ করছেন, তাদের লিডাররা সারা বাংলাদেশ
চষে বেড়াচ্ছেন, ভাষণ দিচ্ছেন, এবং আপনারা দেখেছেন লাখ লাখ লোক হচ্ছে। পুরো বাংলাদেশ আসলে এই একটা ভালো ইলেকশনের জন্য মুখিয়ে আছে, এবং আমরা আশা করি এই এই ইলেকশন ভালো একটা ইলেকশন আমরা দেখতে পারবো। আপনারা যদি কম্পেয়ার করেন আগের ইলেকশনের তুলনায়, আপনি যদিও 2024 সালের ইলেকশন, এগুলো 24, 18 এবং 14 ইলেকশন খুবই রিগড ইলেকশন, এগুলো কোনো ইলেকশনই হয়নি, একটা চোরাচালানির মানে জ্বলন্ত উদাহরণ, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তারপরেও আপনি যদি ওই সময় ভায়োলেন্স দেখেন, আমরা পুলিশের কাছ থেকে ডেটা নিয়েছি, পুলিশ বলেছে যে 2014 সালের ইলেকশনে 115 জন মারা গিয়েছিল, 2018 সালের ইলেকশনে 22 জন মারা গিয়েছে, এবং 2024 সালে যেটা একটা শ্যাম ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে 6 জন মারা গিয়েছে। অন্যান্য যেগুলো ভায়োলেন্স আছে, ইলেকশন রিলেটেড ভায়োলেন্স, সেগুলো কম্পেয়ার করে আমরা দেখেছি যে এইবার ইলেকশন যথেষ্ট পিসফুল, এবং মানুষের যে উৎসাহ এটা মানে কল্পনাতীত আমরা বলবো। আর এই বছর আমাদের হিসাবে সোফার 5 জন মারা গিয়েছেন ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে। আমরা গতকালকে আপনাদের কাছে পরিষ্কার করেছি যে নির্বাচনের পরে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যত দ্রুত সম্ভব সরকার দায়িত্ব হস্তান্তর করবে। একটা অপপ্রচার চালানো হচ্ছে যে সরকার 180 কার্যদিবস তার ক্ষমতা ধরে রাখবে। যারা এই অপপ্রচারটা চালাচ্ছে তাদের উদ্দেশ্যটা হচ্ছে অসৎ এবং উদ্দেশ্যমূলক। তারা এটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা মনে করি যে এ ধরনের বিভ্রান্তির কোনোই সুযোগ নেই। সরকার প্রথম থেকেই জনগণকে নিশ্চিত করেছে যে নির্বাচন শেষ হওয়ার পর আপনার যারাই নির্বাচিত হবেন, সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তাদের হাতে রাষ্ট্র পরিচালনার ভার তুলে দিয়ে সরকার তার দায়িত্ব থেকে সরে যাবে। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। 180 কার্যদিবসে যে বিষয়টা আলোচনায় এসেছে সেটাও এর আগে বিভিন্ন সময়ে সরকারের যারা দায়িত্বশীল তারা পরিষ্কার করেছে। এই 180 কার্যদিবসের মধ্যে আমাদের যে নির্বাচিত জাতীয় সংসদ যেটা হবে সেখানে সংসদ সদস্যরা প্যারালালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সদস্য হিসেবে কাজ করবেন, গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবেন, এবং যে সংস্কার জুলাই যে চার্টার এটা যদি অনুমোদিত হয় বা হ্যাঁ ভোট এটা যদি পাশ হয় তাহলে আপনার সংস্কারের ধারা উপধারা সেগুলোর ল্যাঙ্গুয়েজ কী হবে ইত্যাদি এগুলো তারা ঠিক করবেন, এবং এই কাজটা করবেন নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেখানে কোনো ভূমিকা থাকবে না। সরকার নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর তাদের প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করবে, এবং সেটা যত দ্রুত সম্ভব হবে তত দ্রুত এই কাজটা করা যাবে। আমরা বলতে পারি সর্বোচ্চ মানে কুইকেস্ট, সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার, আমরা 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। এই বিষয়ে আইন মন্ত্রণালয় এবং আমাদের আইনমন্ত্রী মহোদয় এটা নিয়ে বলবেন, এটা আইন উপদেষ্টা। আর এই বাকিটা যেটা ভূমিকম্প যেটা বললেন, অবশ্যই এই যে নতুন যে ইনস্টিটিউট সেটার মূল যে কাজটা হবে যে এই কাজগুলোই অনেকটা তারা করবেন। আর সবচেয়ে বড় কথা কি, যদি আপনি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে যদি কেউ বাড়ি বানান তাহলে এটা এমনিতেই আপনি আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং হয়ে যায়। এটা অন্তত 8-9 ডিগ্রির মানে মাত্রার ভূমিকম্প সহনশীল হয়। তো আমরা এই বিষয়ে তো মানে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাজুক তার কাজগুলো করছে কিছুটা, আর একটা হচ্ছে যে পুরো সারা বাংলাদেশে যাতে এই কাজগুলো মানে আরবান সেন্টার তো অনেকগুলো আছে বাংলাদেশে এখন, আরবান সেন্টার পৌরসভা এবং আপনি যদি সিটি কর্পোরেশন দেন 500-র উপরে আছে। তো এই জায়গার বিল্ডিংগুলো মনিটর করার জন্য একটা নতুন মানে এই বিল্ডিং মানে হাউজিংয়ের জন্য একটা নতুন রেগুলেটর করা হচ্ছে, সেটা কিছুদিন আগে পাস হয়েছে। তো আমরা আশা করছি যে বাংলাদেশে বিল্ডিং বানানো এবং এটা যাতে ভূমিকম্প সহনীয় বিল্ডিং তৈরি হয় সেই বিষয়ে এই গভর্নমেন্ট যে কাজগুলো করে যাচ্ছে সেই কাজগুলো সামনেতেও আরও এটা কন্টিনিউড হবে। আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি, এটা নিয়ে অনেকগুলো সংস্থা কাজ করছে। আমরা এটা কিছুটা আছে তো যে আমরা আমাদের নিজস্ব চিফ অ্যাডভাইজার পেজে অনেক সময়
যারা ভুল তথ্য ছড়াচ্ছেন, মিস ইনফরমেশন দিচ্ছেন, সেই বিষয়ে আমরা ফ্ল্যাগিং করছি, সেটা তো আছেই। এছাড়া প্রাইভেট অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে, তারা কাজ করছেন, আমাদের তরফে পিআইবি কাজ করছেন, ইলেকশন কমিশন কাজ করছেন, এবং আমরা জানি যে অন্যান্য সংস্থাগুলো এটা পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের সাথে সম্পর্কিত অনেক সংস্থা এগুলো নিয়ে কাজ করছেন। আমরা ফেসবুকের সাথে কথা বলেছি, আমরা টিকটক বা অন্যান্য, কেননা এখন দেখা যাচ্ছে যে প্রচুর বেশিরভাগ মানুষই তার নিউজটা কনজিউম করেন ভিডিও ফর্মে, আর ভিডিও ফর্মের জন্য যারা এইখানে ভিডিওগুলো মানে প্ল্যাটফর্ম পায় হচ্ছে যে আপলোডেড হয় আসলে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, রিলসে। তো এই সমস্ত যে যে প্ল্যাটফর্মগুলো, এরা যাতে অপতথ্য ছড়ানোর কাজে অত বেশি তারা যেন এইটার বিরুদ্ধে দাঁড়ায়, এই জায়গাটা নিয়ে যদি তারাও যেন আমাদের সাথে নিবিড়ভাবে কাজ করতে পারে, তাদের সাথে যাতে আমরা নিবিড়ভাবে কাজ করতে পারি, সেই বিষয়েও তাদের সাথেও আমরা প্রচুর মিটিং করছি। আশা করি এই ইলেকশনে অপতথ্য যারা ছড়াবেন তাদের বিরুদ্ধে ভালো ব্যবস্থা নেওয়া যাবে। এই বিষয়ে আমরা বলবো যে আমরা অনেকটাই সফল। আপনি জানেন যদি বাইরে কোনো অর্থ পাচার হয় সেটা ফেরত আনাটা এটা একটা খুবই ডিফিকাল্ট একটা কাজ, অনেকগুলো লিগাল ইস্যু আছে, এটা লম্বা সময় লাগে, অনেক ক্ষেত্রে কেউ দেখা গিয়েছে 14-15 বছর লেগে গেছে, আবার নিম্নের পক্ষে 5 বছরের মতো লাগে। তো এই যে কাজগুলো যাতে বসে না থাকে, 5 বছর হোক আর যাই হোক, এই কাজগুলো যেন খুব ভালোভাবে হয়, সেই জন্য যেটা হয়েছে যে প্রফেসর ইউনূস তার বিদেশ সফরগুলো প্রত্যেকটা দেশে, যাদের সাথে যে সমস্ত দেশে আমরা সাসপেক্ট করছি যে এই টাকাগুলো চলে গেছে, তাদের লিডারদের সাথে, তাদের অফিসিয়ালদের সাথে উনি কথা বলেছেন, এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথা বলেছেন, প্রফেসর ইউনূসের স্পেশাল অনভয় লুৎফে সিদ্দিকী কথা বলেছেন, এবং ফিনান্স অ্যাডভাইজার কথা বলেছেন, যার ফলে তাদের সবার সাথে যে আমরা যে এই যে কোঅর্ডিনেটেড মুভ যেটা নিয়েছি, তার ফলে দেখেন পুরো লন্ডনে অনেক অ্যাসেট কিন্তু ফ্রিজ হয়ে গেছে। এই সাইফুজ্জামান চৌধুরী যেই পরিমাণ টাকা নিয়ে গিয়েছিলেন, উনি লন্ডনের লর্ড মানে সবচেয়ে বড় ভাড়াটিয়া ছিলেন, তার প্রত্যেকটা অ্যাসেট ফ্রোজেন হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে, এবং আমাদের এনবিআর যে ইন্টেলিজেন্স এজেন্সি যেটা আছে সিআইসি, তার অফিসিয়ালগুলো এই প্রত্যেকটা এই বাড়িগুলো ধরে ধরে তারা পুরো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তারা প্রত্যেকটা বাড়ির ছবি নিয়ে আসছে, সেগুলোকে আমরা স্ক্রুটিনি করছি, করার পরে আশা করা যায় যে এইগুলো প্রত্যেকটা বাড়ি এবং এদের ওনারশিপ ফ্রোজেন করা যাবে, এবং সেই অনুযায়ী এখন এইটা যাতে ফেরানো যায় টাকাগুলো, বা তাদের যেই অ্যাসেট তারা করেছেন সেটাকে যাতে আবার তার টাকাগুলো ফিরিয়ে আনা যায়, সেই জন্য কাজ হচ্ছে। সেটার কাজগুলো করছেন বাংলাদেশ ব্যাংক, তারা অনেক লিগাল এক্সপার্ট, এই ক্ষেত্রে অনেক লিগাল এক্সপার্টিজের দরকার ছিল, যেটা আমাদের ছিল না, সেই জন্য এখন বিদেশি টপ ল ফার্মের সাথেও কথা বলা হচ্ছে। আমার মনে হয় 2-1-এর সাথে এখন ফাইনাল পর্যায়ে আছে এগ্রিমেন্টের। আপনি এই বাকি বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলবেন, তারা আপনাদেরকে লেটেস্ট আপডেটটা দিতে পারবে। এই বিষয়টা আমি সেই দিন একটা মিটিং ছিল, সেই মিটিংয়ের যে ডিসিশনগুলো ওইখানে ওনারা বলেছিলেন বলে আমি এটা বলেছি, কিন্তু এটা আসলে এই বিষয়টা বলতে পারবেন একমাত্র ইলেকশন কমিশনার। প্লিজ আপনারা ওনাদের কাছে এই কোশ্চেনটা করবেন, এটা ওনারা বলবেন কি এইটা। আমার আসলে সত্যি সেই দিন ওই মিটিংয়ের কারণে আমি ওই দিন ওই কথাটা বলেছি, যেহেতু এটা ইলেকশন সংক্রান্ত বড় একটা হাই প্রোফাইল একটা মিটিং হয়েছিল, সেই দিন বলেছি এইটা বলবেন ইলেকশন কমিশনের সেক্রেটারি, এটা নিয়ে উনি বলবেন। আপনি যদি ওনার যে রেগুলার ব্রিফিং হচ্ছে, আপনি ওই ব্রিফিংয়ে তাকে এই কোশ্চেনটা করবেন। এইটা নিয়ে আমার মনে হয় যে এই আগামী সপ্তাহের প্রথম দিকেই শনিবারেই সম্ভবত একটা বড় মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা আপডেটটা পাবো। সেই শনিবারের পরে রবিবারে আপনাদের যদি আমরা প্রেস ব্রিফিং করি তাহলে আপনি জানতে পারবেন, বা আমরা একটা প্রেস রিলিজ দিয়ে শনিবার রাতে আপনাদেরকে জানাবো। আপনি বলেন ওই প্রত্যেকটা হত্যার উপর কি পড়েছেন? আমি তো পড়েছি। হ্যাঁ, আগে কি ছিল? আগে হচ্ছে আপনাকে চোখ বেঁধে নিয়ে যে বলতো দৌড়া, তারপরে আপনাকে পিছন দিকে গুলি করে মারা হতো। পুরো জিনিসটা একটা নাটক সাজানো হতো, এবং ওই যে প্রেস লিস্টটা যেটা দেওয়া হতো, আমরা সবাই, আমি তখন জার্নালিস্ট ছিলাম, আমরা সবাই, আপনি সবাই খুব রিলিজিয়াসলি ওদের কথাটাই লিখে দিতেন, যে ওইখানে উনি বেড়াতে যাচ্ছিলেন, সেই সময় অ্যাম্বুশ করা হয়, করার পরে
একটু পরে দেখা যায় যে ওখানে একটা লাশ পড়ে আছে। কিন্তু এই গভর্নমেন্টের সময় আপনি যেটা বিচার বহির্ভূত যেগুলো বলছেন প্রত্যেকটাই তদন্তাধীন এবং ওগুলোকে তদন্ত করা হচ্ছে। আমাদের কাছে সম্ভবত এরকম যেগুলো লিস্ট আমরা পেয়েছি 26টার মতো। এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ বা মিলিটারি তার সেলফ ডিফেন্সে, যে গোপালগঞ্জে যেটা হয়েছে, মিলিটারি ল এনফোর্সিং এজেন্সি এবং সিকিউরিটি ফোর্সেস তারা আক্রমণের শিকার হয়েছে, সেলফ ডিফেন্সে তারা গুলি করতে বাধ্য হয়েছে। এটা তদন্ত করা হচ্ছে, আপনারা একটু তদন্ত করে দেখবেন আপনারা নিজেরাও। আমি ইনভাইট করব ডেইলি স্টার যাতে এটা নিয়ে আরো বেশি খুব ভালোভাবে তদন্ত করে। এটা আপনারা ডিসাইড করবেন আমরা কি করতে পারি না আর কি করতে পেরেছি। তা আমি বলবো যে এই গভর্নমেন্ট রেকর্ড পরিমাণ অর্ডিন্যান্স করেছে। বাংলাদেশের মানুষের প্রাত্যহিক জীবনকে টাচ করা এভরি বিষয়ে তারা হচ্ছে। দেশে গুম উঠে গেছে, দেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেটা হল স্টেজ এক্সট্রা জুডিশিয়াল কিলিং উঠে গেছে, দেশে কোনো আয়নাঘর নাই, দেশে যারা গুম খুম করেছিল তারা এখন বিচারের সম্মুখীন হয়েছেন, এবং দেশে 15 বছর ধরে কোনো ভালো ইলেকশন হয় নাই। এই প্রথমবারের মতো একটা ভালো ইলেকশন পাবে। আগের দেশের ফরেন পলিসি একটা দেশের কাছে বর্গা দেওয়া ছিল, এখন বাংলাদেশের ফরেন পলিসি খুবই প্রাউড একটা ফরেন পলিসি পারসিউ করে বাংলাদেশ। আর কালচারাল রিলেন্সা দেখবেন, দেশের আগে কালচারকে বাকশালী, হ্যাঁ, আওয়ামী ফ্যাসিস্টরা এটাকে ক্যাপচার করে রেখেছিল, এখন এটা গণতন্ত্রায়ন হয়েছে। আর যদি বলতে চান আমি এরকম আরো অনেক বলতে পারবো। আর ফ্রিডম অফ স্পিচ, আপনারা যা ইচ্ছা লিখতে পারছেন, যা ইচ্ছা লিখতে পারছেন। কেউ আপনাদেরকে ফোন করে বলছে না যে এই নিউজটা নামাও বা এই নিউজটা ঠিক হচ্ছে না বা এটার জন্য কেউ আপনাদেরকে প্রেসারে দিচ্ছে। আমরা স্বীকার করি দু একটা মব ভায়োলেন্স দু একটা হয়েছে, বাট বাংলাদেশে মব ভায়োলেন্স নতুন না। লগি বৈঠার নাম দিয়ে শেখ হাসিনা হাজার হাজার লোককে জড়ো করে আমাদের সবার সামনে 12 জন লোককে তার এরা লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে, এবং তখন কোনো সাংবাদিক বা কোনো জার্নালিস্ট যারা আজকে মব ভায়োলেন্স বলে বলে চিৎকার করছেন তারা ওইটাকে মব ভায়োলেন্সও বলেন নাই। ওনার ওই ভায়োলেন্সটাকে বৈধতা দিয়েছেন। আপনি যে 2028-এর 2006-এর 28শে অক্টোবরের পরের দিন 29শে অক্টোবরের পেপারগুলো আবার পড়বেন। ভোটটা কারা দিবেন? জনগণ দিবেন। আমি তো জনগণের মধ্যেই প্রচুর এটা নিয়ে খুব উৎসাহ দেখছি। তারা এটা নিয়ে ডিবেট করছেন, ডায়ালগ করছেন, ফেসবুকে ডায়ালগ মানে ডিবেটের ঝড় উঠে যাচ্ছে। আমরা মনে করি যে এই রেফারেন্ডামটা খুবই ইম্পর্টেন্ট দেশের ভবিষ্যতের জন্য, দেশে যাতে অপশাসন না আসে সেটার জন্য, দেশে যাতে আবার কোনো মিসরুল চেপে না বসে, কোনো ডিকটেটরশিপ যাতে চেপে না বসে। দেশের এই যে 234 হাসিনা এবং তার ক্রনি যেরকম $234 বিলিয়ন বাইরে নিয়ে গেছে, সেই জিনিসটা যদি আবার রিপিট না হয়। আপনারা যারা ব্যাংকে টাকা রেখেছেন আপনাদের জন্য 3 বছর ওয়েট না করতে হয় যে ব্যাংকের টাকা আবার ফেরত পাওয়ার জন্য, আপনার ব্যাংক যাতে কেউ চুরি করে নিয়ে না যেতে পারে, সেগুলো এইটাকে রোধ করার জন্য এই রেফারেন্ডাম। আমরা মনে করি যে এই রেফারেন্ডামে বাংলাদেশের মানুষ তারা ঠিক পথটাই বেছে নিবে। এটা নিয়ে পিবিআই এখনো কাজ করছে, কিন্তু সবচেয়ে যেটা প্রবলেম হয়েছে ওই সময় প্রত্যেকটা এভিডেন্সই ডিস্ট্রয় করা হয়েছে। ফলে এবং ওই সময় যে কয়েকজন লোককে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকেও কোনো না কোনো পর্যায়ে দেখা গেছে তারা ছাড়া পেয়ে গেছেন। ফলে এইটার যে নিউ ক্লু ধরে আপনি যে আবার ইনভেস্টিগেট করবেন সেই অবস্থাটাই আসলে রাখে নাই। তারপরেও তারা খুবই মানে এটা একটা ডেডিকেটেড সেল এইটা নিয়ে কাজ করছে আমরা বলতে পারি, এবং পিবিআই এটা যথেষ্ট, তারা বলেছে যে তারা যদি কোনো ডেভেলপমেন্ট হয় তাহলে তারা এটা জানাবে। এই সরকারের আমলে গণমাধ্যম কর্মীরা সবচেয়ে বেশি যেটা পেয়েছে সেটা হচ্ছে প্রশ্ন করার সুযোগ। আমরা আগে দেখেছি গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করার সুযোগ পেতেন না, আর যারা সুযোগ পেতেন তারা প্রশ্ন করার বদলে স্তুতিবাক্য এমন বেশি গাইতেন যাতে করে গণমাধ্যম নিজেরাই আসলে জনগণের কাছে হাস্যকর একটা বিষয়ে পরিণত হয়েছিল কিছু ব্যক্তির নিজস্ব চাটুকারিতার কারণে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন পর্যায়ে শুধু প্রধান উপদেষ্টার প্রেস উইং না, সরকারের অন্যান্য
প্রতিষ্ঠানও গণমাধ্যম কর্মীদেরকে প্রশ্ন করার সুযোগ দিয়েছে, প্রশ্ন নিয়েছে, প্রশ্নের জবাব দিয়েছে। আমরা মনে করি যে গণমাধ্যমের স্বাধীনতা, স্বচ্ছতা এগুলো নিশ্চিত করার জন্য এইটা এনশিওর করা সবচেয়ে বেশি জরুরি, যাতে গণমাধ্যম তার প্রশ্ন করার অধিকারটা ফিরে পায় এবং সে যদি প্রশ্নটা করতে পারে তাহলে জবাবদিহিটা অনেকাংশে নিশ্চিত হয়। আমরা মনে করি এই কাজটা আমরা অত্যন্ত সাফল্যের সাথে করতে পেরেছি। সেটা আপনি তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে জেনে নেবেন প্লিজ। না, উনি যেটা ইন্টারন্যাশনালি যেটা একসেপ্টেড নর্ম সেটাই উনি ইন্ট্রোডিউস করেছেন, এইটাই হয়। কি হয় যে আপনি কি ট্রাম্প এসে কি আপনার প্রেস কনফারেন্স করে নাকি? ইন্টারনেট যদি খুব বড় ফ্রান্সের প্রেসিডেন্ট বা ব্রিটেনের কিং গেলেন, তখন উনি সবার সামনে এসে 2-3টা প্রশ্ন নেন একসাথে মিটিংয়ে। এমনিতে ডেইলি উইকলি যেগুলো প্রেস কনফারেন্স হয় সেটা তো হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি করেন। এইটাই নর্ম, এইটাই হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয় নাই। হ্যাঁ, আর তখন যেটা হতো আপনারা দেখেছেন। আর এটা নিয়ে আর নতুন করে ওইটা তো প্রেস কনফারেন্স ছিল না, তেলের ডিব্বা নিয়ে সবাই আসতেন আর কি।